তো গতকালকে গ্রুপ এফ এর খেলার আগে আমি একটা পোস্ট শেয়ার দিয়ে লিখছিলাম যে ইউরো 2024 শুরু হতে যাইতেছে আজকে রাতের বেলা। তারপর আমি দেখছি চেক রিপাবলিক আর পর্তুগালের খেলা। আর খেলাটা দেখার পর আমার ফার্স্টে যে জিনিসটা মনে হয়েছে যে হবে পর্তুগাল দ্বারা কি হবে কি হবে না। কেন এই কথাটা বলতেছি সেটার অফকোর্স অনেক রিজন আছে। আর এই জায়গায় পর্তুগাল ফ্যান আমি নিজে, যারা পর্তুগাল ফ্যান না অন্য টিমের ফ্যান, এবং ইউজুয়াল যত ফুটবল ফ্যানরা আছে তারা সবাই একটা সেম পেজে চলে আসছি যে পর্তুগাল তাদের স্কোয়াড, তাদের পোটেনশিয়াল এবং তাদের যে হচ্ছে গিয়ে একদম ডায়নামিক্স অনুযায়ী খেলতে পারতেছে না। এটা একটা সোজা কথা। কারণ গতকালকে খেলার দিকে যদি আমরা তাকাই, আমরা দেখতে পারছি যে আচ্ছা ঠিক আছে, রবার্তো মার্তিনেজ আসার পরে পর্তুগাল অনেক ধরনের সিস্টেম অ্যাপ্লাই করার চেষ্টা করছে। পর্তুগাল চেষ্টা করছে যে তারা হচ্ছে আরও ইমপ্রুভ ওয়েতে ফুটবল খেলবে, যেটা কিনা তারা ফার্নান্দো সান্তোসের আন্ডারে খেলতে পারতেছিল না। এবং এই টিমের মধ্যে আমরা অনেক ইয়াংস্টার এবং ইমপ্রুভ প্লেয়ার হচ্ছে গিয়ে ইন্ট্রোডাকশন দেখতে পারছি। এবং আমি গতকালকের খেলা নিয়ে যদি কথা বলতে যাই, দেখো গতকালকের খেলাটা আমার মনে হয় যে পর্তুগালের জন্য যতটা না ফ্রাস্ট্রেটিং ছিল, ফ্যানদের জন্য তার চেয়ে বেশি ফ্রাস্ট্রেটিং ছিল। কারণ ফ্যানরা অফকোর্স ওই আশা নিয়ে বসে আছে যে আচ্ছা ঠিক আছে, আমি জার্মানির খেলা দেখছি ভাল লাগছে, স্পেনের খেলা দেখছি ভাল লাগছে, কিন্তু ইংল্যান্ড ফ্রান্সের খেলা দেখছি ভাল লাগে না, আবার ইতালিরটা মোটামুটি ভাল লাগছে। তো এই জায়গায় পর্তুগাল আরেকটা বড় টিম, তারা কীরকম পারফর্ম করবে এর উপর তাদের একটা এক্সট্রা এক্স ফ্যাক্টর আছে যে ক্রিস্টিয়ানো রোনালদো তাদের টিমে আছে। তো সেই হিসাবে কি মনে হয় যে পর্তুগাল কেমন পারফর্ম করতেছে। তো এইটা যখন চিন্তা করতে গেছি গতকালকে, সেই হিসাবে ফ্যান্সদের জন্য ফ্রাস্ট্রেটিং হইলো, পর্তুগালের জন্য এই ম্যাচটা ছিল একটা পেশেন্সের ম্যাচ। আমি কেন এই কথাটা বলতেছি, দেখো চেক রিপাবলিক এই জায়গায় ফুটবল খেলতেই আসছে হারাম বল। তারা 5-6 জন 7 জন হচ্ছে গিয়ে ডিফেন্স লাইনে একদম স্ট্রিক্ট কম্প্যাক্ট একদম হাতে হাত ধরে দাঁড়ায় আছে যে যত কিছুই হয়ে যাক আমি এই জায়গা থেকে গোল খেয়ে বের হব না, আমি ম্যাচটাতে গোল কনসিড করবো না। এবং তারা অনেকটা টাইম পর্যন্ত সেই জায়গায় সাকসেসফুল ছিল। তারা অনেকটা টাইম পর্যন্ত তারা ম্যাচের মধ্যে লিডে ছিল। একটা টাইম পর্যন্ত মনে হয়েছে যে পর্তুগাল যেহেতু ডিরেক্ট কোনো ফ্রুটফুল বিগ চান্স ক্রিয়েট করতে পারতেছে না, জিনিসটা কি এরকম হওয়ার চান্স আছে কি না যে এই ম্যাচের মধ্যে চেক রিপাবলিক জয় নিয়ে বের হইতেছে। যেখানে আমরা আবার দেখতে পারতেছি টেনশন আসতেছে যে পর্তুগালকে দিয়ে কি হবে না, একদমই হবে না এরকম কিছু একটা। কিন্তু ম্যাচের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পেশেন্সের ফলেই গেমটা চেঞ্জ হয়েছে। ঠিক আছে, এখন যদি আমি ম্যাচের মধ্যে যাই, আমি যে ইমপ্রুভড ওয়ের কথা বলতেছিলাম, ফার্নান্দো সান্তোসের আন্ডারে পর্তুগাল একটা বাধা ধরা নিয়মে খেলছে, কিন্তু রবার্তো মার্তিনেজ আসার পর থেকে পর্তুগাল যেই ওয়েতে ফুটবল খেলা স্টার্ট করছে সেটা একটু ইমপ্রুভড, এবং তারা অনেক কিছু এক্সপেরিমেন্ট করছে, তারা অনেক সিস্টেম অ্যাপ্লাই করছে এবং দেখছে যে আচ্ছা ঠিক আছে এইটার সাথে এভাবে খেলবে, ওইটার সাথে ওভাবে খেলবে। আর এই জিনিসটা নিয়ে গতকাল হচ্ছে আমার মাথায় যখন ছিল যে আচ্ছা ঠিক আছে পর্তুগালের লাইন আপটা কেমন হতে পারে, ওই জায়গায় আমি অফকোর্স একটা নাম দেখতে চাইতেছিলাম, সেটা হচ্ছে জোয়াও পালিনা, যে কিনা কি বলে পর্তুগালের ডিফেন্স লাইনকে প্রোটেক্ট করবে। তার ওই অ্যাবিলিটি আছে, খুবই ভালো পাসিং সেন্স আছে এবং লাইন ব্রেকিং অ্যাবিলিটি আছে। তো এই সব কিছু মিলে আমি জোয়াও পালিনাকে দেখতে চাইছি এই ম্যাচের মধ্যে। কিন্তু আমি দেখতে পারছি যে তারা হচ্ছে অ্যাপ্লাই করছে 3-4-3 ফরমেশন, যেখানে আমি আবার নুনো মেন্ডেসকে দেখতে পারতেছি পেপে আর রুবেন দিয়াজের সাথে অ্যাজ আ থার্ড সেন্টার ব্যাক, যেখানে তাদের টিমের মধ্যে গঞ্জালো ইনাচিও আছে, যেখানে আন্তোনিও সিলভা আছে, যারা কিনা অনেক ইয়াং, তাদের আরও ভালো হচ্ছে গিয়ে পাসিং ডিস্ট্রিবিউশন অ্যাজ আ সেন্টার ব্যাক। সেই জায়গায় নুনো মেন্ডেজের থাকাটা হয়তো একটা জায়গায় মানে মেক সেন্স করে, যে তার হচ্ছে গিয়ে ফিজিক্যালিটি, তার হচ্ছে গিয়ে পেস এবং তার এক্সেলারেশন তাদের থেকে হয়তো একটু বেশি। তো এই জায়গায় নুনো মেন্ডেস হচ্ছে গিয়ে মেক সেন্স করছে। কিন্তু এই ম্যাচের মধ্যে থ্রু আউট দ্য টাইম নুনো মেন্ডেস একদম হচ্ছে গিয়ে ফাটায় দেওয়া পারফরমেন্স করে নাই। সে ভালো খেলছে কিন্তু ফাটায় দেওয়া পারফরমেন্স করে নাই। এখন এই জায়গায় যদি আমি চিন্তা করতে চাই যে আসলে জিনিসটা কীরকম, যে আসলে পর্তুগালের ম্যাচটা কেমন গেছে, পর্তুগালকে তুমি কখনোই দেখবা না যে তারা হচ্ছে গিয়ে 600-700 পাস করতেছে, কখনোই আমরা দেখবো না যে তারা 60-70% হচ্ছে পজিশন রাখতেছে। কিন্তু এই ম্যাচের মধ্যে তারা হচ্ছে গিয়ে অনেক বেশি পজিশন রাখছে, অনেক বেশি পাসেস রাখছে, কিন্তু সেই হিসাবে তাদের এক্সজি যদি আমি ধরি, সেই হিসাবে যদি তাদের চান্স ক্রিয়েশন যদি আমি ধরি, বা হচ্ছে টোটাল শটসও ধরি, সেইটা মনে হবে যে আরেকটু বেশি হইলে ভালো হইতো। কারণ ম্যাচটা না এরকমই গেছে, কারণ পর্তুগাল এই পজিশনে চলে আসছে যে তারা হচ্ছে গিয়ে পাসিং করতেছে, তারা অন দ্য বলে হচ্ছে ম্যাচ ডমিনেট করতেছে, কিন্তু চেক রিপাবলিকের যে এই যে ডিফেন্স লাইন, যেখানে তারা হচ্ছে একটা বিশাল বাধা সৃষ্টি করে রাখছে যে তারা গোল খাবে না, তারা হাতে হাত ধরে ডিফেন্স করতেছে যে আমাদের মাঝখানে কোনো গ্যাপ নেই। তো এইভাবে যখন কোনো টিম একটা টিমের এগেনস্টে খেলে, তাদের মাথায় থাকে যে আচ্ছা ঠিক আছে আমি পেশেন্টলি ওয়েট করি, কোনো না ফাঁকফোকর বের হবেই, ঠিক আছে। এবং এর ম্যাচের মাঝখানে আমরা দেখতে পারছি যে আচ্ছা ঠিক আছে 2-1টা ভালো ক্লিয়ার চান্স রেডি হয়েছিল, রোনালদোর এই জায়গায় 3টা অন টার্গেট শট আছে, যেখানে সে হচ্ছে গিয়ে এই ম্যাচের মধ্যে ইনভলভ ছিল। অনেকের মাথায় কোশ্চেন থাকে যে ভাই রোনালদো ম্যাচের মধ্যে ইনভলভ না, রোনালদো ফিনিশ হয়ে গেছে। কিন্তু সব কিছু চিন্তা করতে গেলে রোনালদো এই ম্যাচের মধ্যে বা ইউরোতে
আসার আগ পর্যন্ত সে যেরকম ফুটবল খেলে আসছে, আমার মনে হয়েছে যে গতকাল রাতের বেলা অ্যাজ আ 40-year-old ফুটবল প্লেয়ার রোনালদোর অনেক বেশি হচ্ছে ইনভলভমেন্ট ছিল। আই ওয়ন্ট সে যে আচ্ছা ঠিক আছে সে অন্য কি বলবো যে প্রোফাইলের প্লেয়ার, যেমন মডরিচের কথা আমরা অনেক সময় আনি, মডরিচের অনেক ইনভলভমেন্ট থাকে, পেপের কথা ধরতে পারি, পেপের অনেক ইনভলভমেন্ট থাকে, কিন্তু রোনালদোর জন্য দিস হ্যাজ বিন আ ভেরি গুড ম্যাচ। ঠিক আছে, যদি ভেরি গুডও না বলি, আমরা গুড ম্যাচ বলবো, কারণ এই জায়গায় সে চান্স ক্রিয়েট করতেছে, সে পাসেস করতেছে। ফার্স্ট হাফে হচ্ছে গিয়ে তার সবগুলা প্রায় 20টার মতো পাস খেলছে, সেগুলো অ্যাকুরেট ছিল, যদিও 20টা পাস কিছুই না, কিন্তু ওগুলা বাদ দিলে সে তার ওই কী বলবো যে হাঙ্গারটা আছে যে আমি ম্যাচের মধ্যে ইনভলভ হব। ঠিক আছে, তো এই ম্যাচের মধ্যে যদি আমি ভালো চান্স ক্রিয়েশনের কথা বলতে চাই, রোনালদো একটা খুবই ভালো চান্স ক্রিয়েট করছিল, যেটা কিনা ভিতিনা বাড়ি করতে পারে নাই, বাট স্টিল সেটা কিনা একটা কি বলবো যে ভালো গোল স্কোরিং চান্স হয়েছিল। ভিতিনার এই জায়গায় আরও বেশি হচ্ছে, আর একটা ভালো খুবই ভালো শট ছিল। আর যদি আমি ভিতিনার কথা বলতে চাইছি, পর্তুগালের জন্য এই ম্যাচের মধ্যে আনডাউটেডলি দ্য বেস্ট প্লেয়ার ছিল ভিতিনা। ভিতিনা তার লাস্ট সিজন পিএসজির হয়ে অসাধারণ ফুটবল খেলে আসছে। এই জায়গায় যে ইসের কি বলবো যে পালিনা ছিল না, তার যে কি অ্যাবসেন্সটা ভিতিনা সেটা বুঝতে দেয় নাই। ডিফেন্সিভ এবিলিটি দিয়েও আমরা দেখতেছিলাম প্রত্যেকবারই হচ্ছে গিয়ে ভিতিনা ফল ব্যাক করতেছে, সে পেপে রুবেন দিয়াস থেকে বল পিক করতেছে এবং সে সেই পজিশনটা হোল্ড করতেছে যাতে হচ্ছে গিয়ে ব্রুনো ফার্নান্দেজ উপরে উঠতে পারে, যাতে একটা এক্সট্রা অ্যাটাকিং আউটলেট বাড়ে, যাতে হচ্ছে নুনো মেন্ডেজ হচ্ছে গিয়ে উপরে উঠতে পারে, যেখানেও তার হচ্ছে গিয়ে একটা এক্সট্রা অ্যাটাকিং আউটলেট বাড়তেছে। আমরা দেখতেছি যে এই ম্যাচের মধ্যে জোয়াও কানসেলো আছে, এই ম্যাচের মধ্যে দিওগো দালত আছে, যারা কিনা উইড নিতেছে, যারা কিনা হোয়াইটটা হচ্ছে গিয়ে ডিফেন্ড করতেছে। ঠিক আছে, অ্যাজ আ উইং ব্যাক আমরা দেখতেছি রাফায়েল লেও আছে, যদিও রাফায়েল লেওয়ের জন্য আমি বলবো যে এই ম্যাচটা অতটা ফ্রুটফুল যায় নাই। এটার একটা ভালো রিজন আছে, কারণ রাফায়েল লেও এমন একটা প্লেয়ার যার কিনা পেস আছে, ফিজিক্যালিটি আছে, মানে সে যদি অফ দ্য বলে রান নেয়, তার ওই অফ দ্য বলের মুভমেন্টগুলো ক্যাচ করতে পারলে খুবই ভালো রেজাল্ট বের করা সম্ভব। কিন্তু ম্যাচের মধ্যে না পুরো ম্যাচটা এরকম গেছে যে আচ্ছা ঠিক আছে, যেহেতু চেক রিপাবলিক সিট করছে, মানে পার্কদাবাস করছে, তার মানে হচ্ছে কি বলে রাফায়েলেও নিচে নামতেছে, সে পায়ে বল নিতেছে, তারপর টেক অনের জন্য যাইতেছে, কিন্তু এই জায়গায় তার ইন বিহাইন্ডগুলো আরও বেশি ইম্পর্টেন্ট ছিল। আমি যদি বার্নার্ডো সিলভার কথা বলতে যাই, বার্নার্ডো সিলভা ইজ দ্যাট প্লেয়ার যে কিনা নিজে ম্যাচ ঘোরানোর এবিলিটি রাখে, কিন্তু দেন এগেন পর্তুগালের জার্সিতে তার এটা কি বলবো যে একটা অ্যাভারেজ ম্যাচ ছিল। ব্রুনো ফার্নান্দেসের কথা বলতে গেলে ব্রুনো ফার্নান্দেসের রোলটা গতকাল ইম্পর্টেন্ট ছিল রেদার দেন তার কি বলবো যে পারফরমেন্স, কারণ সে হচ্ছে গিয়ে যেভাবে পেশেন্টলি হচ্ছে গিয়ে ফিড করার চেষ্টা করছে, দ্যাট ওয়াজ নেসেসারি। কিন্তু আমি যদি বলতে যাই এই ম্যাচের মধ্যে রবার্তো মার্টিনেজ অনেক বেশি চিন্তা করতে গেছে, যেটার জন্য হচ্ছে গিয়ে এই ম্যাচটা হয়তো আরও ডিরেক্ট হয় নাই। কেন বলতেছি, এই ম্যাচের মধ্যে আমার দরকার ছিল না যে আমি নুনো মেন্ডেসকেই হচ্ছে গিয়ে থার্ড সেন্টার ব্যাক খেলাবো, রাদার আমি একটা থার্ড সেন্টার ব্যাকই খেলায় আন্তোনিও সিলভা বা ইনাচিওকে খেলায় হচ্ছে গিয়ে পরে গেমটা আরও হচ্ছে গিয়ে গুছানো ওয়েতে স্টার্ট করতে পারতাম, যেটা কিনা আমরা পরে দেখছি যে ইনাচিও যখন নামছে সে ভালো ফুটবল খেলতেছে এবং সেটার জন্য হচ্ছে গিয়ে কানসেলো আরও বেশি সাপোর্ট পাইতেছে। দেন আরেকটা জিনিস যেটা আমরা দেখলাম যে দিওগো দালোত রাইটে, লেফটে হচ্ছে গিয়ে কানসেলো, কিন্তু কানসেলো হচ্ছে গিয়ে এই যে একটা যে ভালো চান্স ক্রিয়েট হয়েছিল যেটা কিনা রোনালদোর বারে লাগছে, সেখান থেকে হচ্ছে দিওগো যটা গোল স্কোর করছে সেটা কিন্তু কানসেলোর ক্রস ছিল। তো সেই জায়গায় কানসেলো রাইট সাইডে আরও বেটার পারফর্ম করে, যেটা আমরা জানি। তো সেই জায়গায় তাকে যদি হচ্ছে গিয়ে ওই পজিশনটা দেওয়া হতো তাহলে হয়তো আর একটু বেটার আমরা পারফরমেন্স দেখতে পারতাম তার থেকে। দেন যদি আমি বলতে যাই ইসের কথা, কনসেচাওয়ের কথা, যে কিনা হচ্ছে গিয়ে নিজের বাবার যে লেগাসি সেটা হচ্ছে ধরে রাখছে, যে সার্জিও কনসেচাও যে কিনা হচ্ছে গিয়ে 2000-এ প্রবাবলি জার্মানির এগেনস্টে হ্যাটট্রিক করছে, যেখানে ইউরোতে জার্মানির এগেনস্টে পর্তুগাল উইন নিছিল। তো সেই জায়গায় হচ্ছে গিয়ে কনসেচাও নামার পরই সাথে সাথে হচ্ছে গিয়ে সাথে সাথেই হচ্ছে গিয়ে গোলটা স্কোর করছে ভালো পজিশন হোল্ড করে। তো সেই হিসাবে দিস ওয়াজ আ ভেরি গুড মুভমেন্ট ফর আ ইয়াংস্টার লাইক হিম। কিন্তু আমি বলতে চাই এই জায়গায় পেদ্রো নেতোর কথা। পেদ্রো নেতো ইজ আ ভেরি ডিরেক্ট প্লেয়ার যে কিনা তোমাকে ডিরেক্ট অ্যাটাকিং থ্রেট দিবে। ঠিক আছে, সে নামার সাথে সাথে সেই জিনিসটাই করছে, প্লেয়ারকে হচ্ছে কি বিট করে বের হয়ে গেছে, দেন একটা কাটব্যাক করে বল ছেড়ে দিছে এবং এই জায়গায় চেক রিপাবলিকের প্লেয়ার কিছু করতে পারে নাই। এখন এই জায়গায় আমার কথা হচ্ছে গিয়ে রবার্তো মার্টিনেজ কি অনেক বেশি চিন্তা করে পর্তুগালকে আবার ডুবাই দিবে কিনা? কেন বলতেছি এই কথাটা? গতকালকে আমরা দেখছি যে পর্তুগাল সেকেন্ড হাফের ফার্স্ট হাফের চেয়ে বেটার পারফর্ম করছে। পর্তুগাল সেকেন্ড হাফে আরও বেশি ডাইনামিক ফুটবল খেলছে, কিছু কিছু চেঞ্জেস আনার পরে, যেমন হচ্ছে গিয়ে কানসেলোকে রাইটে শিফট করছে, তারা হচ্ছে গিয়ে ইনাচিওকে নামাইছে। তারপর আমি বলতে পারি যখন হচ্ছে গিয়ে তারা 3টা চেঞ্জ একসাথে করছে, যেখানে আমি পেদ্রো নেতোর ইনভলভমেন্ট দেখতে পারছি, যেখানে আমি কনসেচাও ইনভলভমেন্ট দেখতে পারছি। তো সেই হিসাবে চিন্তা করতে গেলে হয়তো তাদের কাছে ওই পরিমাণের ইনাফ বারুদ আছে তাদের বেঞ্চে। যেমন আমি জোয়াও নেভেসের কথা বলতে পারি, একটা ভেরি প্রমিসিং ইয়াংস্টার। তো সব কিছু চিন্তা করতে গেলে
রবার্তো মার্টিনেজ যদি ডিরেক্ট ফুটবল খেলায়, এই পোটেনশিয়াল অনুযায়ী ভালো ফুটবল খেলায়, এবং রোনালদোর যে ইনভলভমেন্ট আছে, দ্যাটস অল গুড, বাট দ্য থিং ইজ যে আরও ইম্প্রুভ ওয়েতে ফুটবল খেলায়, দেন পর্তুগালকে দ্বারা সম্ভব। কিন্তু এই টাইপের ফুটবল যদি পর্তুগাল খেলে, যে তারা হচ্ছে গিয়ে ফ্রাস্ট্রেট হয়ে যেতেছে, বা তারা হচ্ছে গিয়ে জিনিসটা অ্যাডাপ্ট করতে পারতেছে না, বা তারা হচ্ছে পোটেনশিয়াল অনুযায়ী ফুটবল খেলতে পারতেছে না, তাহলে পর্তুগালের জন্য জিনিসটা আবারও গ্রুপ মানে কি বলবো যে নকআউটসে খুবই তাড়াতাড়ি আটকায় যাবে, যেটা কিনা আমি চাই না। দেখা যাক কী হয়। বাট দেন এগেন আমার টেনশন হচ্ছে কি তুর্কির সাথে পর্তুগালের ম্যাচটা নিয়ে, কারণ গতকাল তুর্কির যে ম্যাচ ছিল যেটা কিনা জর্জিয়ার এগেনস্টে, হোয়াট আ ম্যাচ! প্রবাবলি এখন পর্যন্ত ইউরোর বেস্ট ম্যাচ ছিল এটা। কিন্তু আমি চাই যে আমি আরও ইমপ্রুভ ফুটবল দেখি। কিন্তু তুর্কির সাথে পর্তুগালের ম্যাচটা টাফ হইতে যাইতেছে, যে জায়গায় হচ্ছে গিয়ে ডমিনেট না করতে পারলে ম্যাচ বের হবে না, কারণ টার্কির গোল স্কোরার আছে, যেমন ইয়েলডিজের কথা বলতে পারি, ভেরি গুড প্লেয়ার, ইয়ালমাজের কথা বলতে পারি, আর্দা গুলারের কথা বলতে পারি, আর্দা গুলার। ঠিক আছে, এখন দেখা যাক যে ম্যাচের মধ্যে কী হয়, সামনে ইউরোতে কী হয়। সো ইয়েস গাইজ, আনটিল দ্য নেক্সট টাইম, টাটা।